আজকের ক্লাস শুরু করলাম। আজকে হচ্ছে ক্লাস 11 এর কাইনেটিক থিওরি অফ গ্যাস, জেই আর নিটের ক্লাস। দেখো কেটিজি শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর প্রথম মানে এটা একটা না অ্যাকচুয়ালি একটা ডিকেডের গল্প, ঠিক আছে? মানে ডিকেড বললেও কম বলা হবে, অনেক দিন ধরে কাজকর্ম হয়েছিল, সেখান থেকে কেটিজি কনসেপ্ট এসেছে। কি কাজকর্ম করা হয়েছিল লেখো, একটা রাফ আইডিয়া দিচ্ছি। 1803 এই সময় অ্যাটমস ডিসকভার হয়েছিল। প্রথম 1803 অ্যাটমস ডিসকভার হয়েছিল। কে করেছিল? ডাল্টন, ঠিক আছে? কেটিজি কবে এসছে জানিস? কেটিজি এসছে 1873 মানে কত বছরের গ্যাপে? এগুলো পরীক্ষায় দেবেন আইডিয়ার জন্য বলছি। কত বছরের গ্যাপ? 70 বছর বাদে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এসছে। মজাদার ব্যাপার, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর মধ্যে কি কি পড়বে একটু বলে রাখি, তোরা জানিস অলরেডি। বয়েলস ল ছিল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = এইগুলো সব এই এদের কম্বিনেশন। এটা যেমন হয়েছিল 1600, এগুলো সব লিখবে একটা একটা করে। তো এই সব কিছু কম্বাইন করে 1873 অ্যাটমস এর অনলি কাইনেটিক নেচার যেখানে পড়ানো হয় তার নাম কেটিজি। ক্লিয়ার আইডিয়া? লেখ প্রথম হেডিং দে, ইট ডিপেন্ডস অন সাম বেসিক্স অ্যাজাম্পশন। তাহলে আজকে কি করব আমরা? প্রথমে কিছু অ্যাজাম্পশন শিখবো, বাট অ্যাজাম্পশনটা একটু বাদে বলছি, আমি লিখে রাখলাম। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কিছু অ্যাজাম্পশনস এর উপর ডিপেন্ডেন্ট। কোশ্চেন হচ্ছে কেন? তার কারণ দেখতে পাবি, তোরা এগুলো পড়েছিলিস যে বললাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন কেমিস্ট্রিতে পড়া, কখন হোল্ড করে মনে হচ্ছে? লো প্রেশার, হাই টেম্পারেচার। এটা কিন্তু যেই নিটের কোশ্চেন, এটা যে কি বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কখন হোল্ড করে, লো প্রেশার, হাই টেম্পারেচার। কেন হয় আজকে ফিল করবি, লাইফে ভুলবি না বলবি। তো তার জন্য অ্যাজাম্পশনস কেন? তার কারণ আমরা এখানে দুটো জিনিস বলবো, বুঝলি তো? একটার নাম হচ্ছে আইডিয়াল গ্যাস, আমরা আইডিয়ালি সব কিছু করবো। আরেকজনের নাম বল, রিয়েল গ্যাস। দ্যাটস ওয়াই আমরা এমন কিছু প্যারামিটার ধরবো যারা শুধুমাত্র আইডিয়াল গ্যাস ফলো করে, বাকি কি সব কিছু আইডিয়ালও ফলো করে, রিয়েলও ফলো করে। তাহলে সেই অ্যাজাম্পশনস আমরা কিছু ধরতে হবে, মনে রাখতে হবে সেই অ্যাজাম্পশনগুলো, কারণ পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে। রেয়ার দেয়, আমি বলে দেবো কি কোশ্চেনগুলো ইয়ারে এসছে অলরেডি। তো ফার্স্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লেখ। তাহলে একটা হলো, তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কেটিজি অ্যাজাম্পশনস। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ নেচার। যা যা পড়াশোনা করবো আমরা এখন দেখতে পাবি এক্ষুনি, এ নিয়ে গন্ডগোলও হবে, বিশেষ করে কাইনেটিক এনার্জিটা নিয়ে গন্ডগোল হবে, দেখতে পাবি। আমরা যা যা করবো সব কি প্রপার্টি, নেচার না বলে কি বলি, কি প্রপার্টি বল? অ্যাভারেজ প্রপার্টিস। কি প্রপার্টিস? সব বল অ্যাভারেজ প্রপার্টিস। তো যা পড়বো আমরা সব অ্যাভারেজ প্রপার্টিস পড়বো। ক্লিয়ার আইডিয়া? তো প্রথম জিনিস, অ্যাভারেজ প্রপার্টিজ এর মধ্যে কি কি পড়ে? প্রথম হেডিং দে, তার নাম এগুলো জানিস, মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথ কি বোঝ এবার বলি। মিন ফ্রি পাথ মানে হচ্ছে একটা ধর একটা কন্টেনার, এর মধ্যে অ্যাটমস আছে, কত থাকবে? অনেক, তাই না? ডিপেন্ড করবে ভলিউমের উপর, জানিস তো এগুলো? শুনে রাখ, 1 মোল এর ভলিউম কত হয়? 22.4 লিটার। চিন্তা নেই, আমি এগুলো নিয়ে আলাদা করে একটা চার্ট বানিয়ে দেবো, এই সব ইউনিট। জাস্ট এখন কথা বলছি। তো ধর আমার কাছে একটা 22.4 লিটার আছে। 22.4 লিটারে আইডিয়া কর কিরকম, ভিউ কর।
জলের বোতলগুলো দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ওল্টানো থাকে বড় বড়, এরকম বড় বড়, মানে কি বলবো, আরে ওল্টানো থাকে যা থেকে জল পড়ে এরকম ভাবে, তারপর ট্যাপ অন করে নিতে হয়। ওগুলো হচ্ছে 20 লিটারের জলের জার। তো তার সাথে একটা 2 লিটারের থামস আপ অ্যাড করে ভাব, তাহলে সেটা কি 22.4 লিটার, লাফলি 0.4 আর কি যায় আসে। তো ওর মধ্যে যে অ্যামাউন্ট অফ গ্যাস আছে সেটা হচ্ছে 1 মোল বলতে পারি আমরা সেটা। তো যাই হোক, আমি একটা কন্টেনার নিলাম, তার মধ্যে এরকম অ্যাটমস আছে। হ্যাঁ রে বাবা, কত অ্যাটমস আছে? একটা দুটো না হিউজ? হিউজ। একটা দুটো নিয়ে থোড়াই করা হচ্ছে। এই অ্যাটমস গুলো প্রত্যেকে র্যান্ডম মোশন করছে, যে যাদিকে পাচ্ছে যা ইচ্ছা যাচ্ছে, কি হচ্ছে যা ইচ্ছা হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকে কি সেম ভেলোসিটিতে যাচ্ছে? আর যদি ধরেও নিই যে প্রত্যেকে আলাদা আলাদা, সত্যিকারের আলাদা আলাদা ভেলোসিটিতেই যাচ্ছে, কিন্তু আমরা যদি সত্যিকারের প্রত্যেককে ধরি, এটা ধর V1 এ যাচ্ছে, এটা V2 তে যাচ্ছে, এটা V3 তে যাচ্ছে, সম্ভব এরকম এটাকে নিয়ে এগোনো, ক্যালকুলেশন করা? হিউজ নাম্বার অফ মলিকিউলস। তখন আমরা, এখন নামটা বলছি আমি লেখাবো সেটাও পরে, আমরা ধরবো, তোরা জানিস সব মলিকিউলস একটা অ্যাভারেজ ভেলোসিটিতে যায়, তার নাম হবে VRMS। ইন রিয়ালিটি আবার বলছি, একটা মলিকিউল V1 এ যায়, একটা মলিকিউল V2 তে, আর একটা V3 তে, র্যান্ডম ডাইরেকশন। বাট আমরা অ্যাজিউম করব পরে যে সবাই কিসে যায়? VRMS, এর নাম রুট মিন স্কয়ার ভেলোসিটি। আমি জাস্ট এখানে কথাই বলে বললাম, এখন লেখার দরকার নেই, পরে লিখছি আমরা। এবার বুঝ, এই যে মলিকিউলস গুলো যাচ্ছে, তাদের আমি একটা আঁকছি, ধর এরকম। এ যখন যাবে, এখানে ধাক্কা খাবে কি খাবে না? প্রচুর মলিকিউলস তো, খাবে কি খাবে না? এই যে ধাক্কাটা খেলো, তাহলে এখান থেকে এখানে গেল, কটা কলিশন হলো? একটা কলিশন। একটা কলিশনে যে টাইম স্পেন্ড করলো তার নাম রিল্যাক্সেশন টাইম। এরপরে টপিক লিখবোটা, তার নাম কি বললাম? কারণ রিল্যাক্স ওয়েতে যাচ্ছে, সহজে ভাব, গল্পের মতো পুরোটা। আর যখন এখান থেকে এখানে গেল, যে পাথটা গেল, যে ডিস্টেন্সটা গেল, বুঝতে পারছিস কিনা বল? যে ডিস্টেন্সটা গেল সেটা কিভাবে গেল? ধাক্কা খেতে খেতে না ফ্রিলি গেল? তাই এই ডিস্টেন্সের নাম ফ্রি পাথ। এরকম অনেক হবে, মানে এই গেল, ওর অ্যাকচুয়ালি কিরকম যাবে? তোরা শুনেছিস, ছোটবেলায় পড়েছিস, এর নাম ব্রাউনিয়ান মোশন বলা হতো। এ অ্যাকচুয়ালি এরকম র্যান্ডম, এরকম যেত, এরকম যেত, যেদিকে ইচ্ছে যাবে, যাই না কোন দিকে যাবে, তাই না? তাহলে এই যে ডিস্টেন্সটা গেল, এটা যা হবে, এটা কি তাই হবে? না, কোনো মানে নেই, সব অ্যাভারেজ হবে, অ্যাভারেজ হবে। তাহলে এটার নাম যদি আমি λ1 দিই, এটার নাম λ2 দিই, এটার নাম λ3 দিই, তাহলে মিন ফ্রি পাথের ফর্মুলা হচ্ছে ল্যামডা মিন ইজ ইকুয়াল টু λ1 প্লাস λ2 প্লাস ডট 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 প্লাস λn। বুঝতে পারছিস আশা করি সবাই? ডিভাইডেড বাই n। দিস ইজ কল্ড মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথের পরে আরেকটা ফর্মুলা আছে, ডায়ামিটার দিয়ে পরে বোঝাবো কেটিজি লাস্টে। ক্লিয়ার? ডিফিকাল্ট কনসেপ্ট পরে লাস্টে, এখন আগে এগুলো করে না, কারণ তখন আমাকে অ্যাভারেজ আরএমএস ফারএমএস সব শিখে যাবো, তখন বোঝা গেছে এত অবধি? তাহলে পরে ইয়ে লেখো, তাহলে মিন ফ্রি পাথ ক্লিয়ার। লেখো রিল্যাক্সেশন টাইম, কি দিয়ে ডিনোট করে? ওপরটা মুছলাম, পরেরটার নাম রিল্যাক্সেশন টাইম। আচ্ছা, কি বলছে? রিল্যাক্সেশন টাইম কি? অ্যাভারেজ টাইম। আবার একই জিনিস বারবার বললাম, অ্যাভারেজ টাইম বিটুইন টু, ডেফিনেশন লেখার দরকার নেই, জয়েন্টে নিচে ডেফিনেশন তো আসবে না, জাস্ট বুঝতে পারলেই হলো। অ্যাভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ কল্ড, আচ্ছা রিল্যাক্সেশন টাইমকে কি দিয়ে ডিনোট করে? টাউ দি, টাউ এটা ইজ কল্ড অ্যাভারেজ বা মিন, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। টাউ
কি ফর্মুলা হবে এটা দেখে বলো কিভাবে কি ফর্মুলা হবে। তাহলে এটা যেতে যে টাইম লাগবে টাউ 1 টাউ 2 বলো কত লিখবো তাহলে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস ডট 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 প্লাস টাউ n বাই a। ক্লিয়ার সবার এত অবধি? যারা অনলাইনে করছিস বুঝতে পারছিস? হ্যাঁ, যেখানে প্রবলেম হবে আমায় বলবি। ল্যামডা ডিসটেন্স, একদম ল্যামডা ডিসটেন্স। ল্যামডার আরেকটা ফর্মুলা হবে, হ্যাঁ এখনই বলছি 1/√2 এরকম একটা দিয়ে একটা কমপ্লেক্স ফর্মুলা হবে। পরে কেটিজি যখন লাস্ট শেষ হবে তখন শেখাবো, আবার ব্যাক করে আসবো মিন ফ্রি পাতে। এতদিন ক্লিয়ার? চলো এবার তাহলে এই হলো দুটো। আচ্ছা কে আমাকে বলবে এরকম জিনিস ক্লাস 12-এ আমরা কোথায় পড়েছি? কারেন্ট ইলেকট্রিসিটিতে। কারেন্ট ইলেকট্রিসিটিতেও এরকমই গল্প ছিল। সেখানে তখন বলেছিলাম কাইনেটিক মডেল, মনে পড়ছে? সেখানেও শেখানো হয়েছিল, সেখানেও মিন ফ্রি পাথ ছিল, সেখানেও রিল্যাক্সেশন টাইম ছিল। কে বলবে সেখানে আরএমএসটা কি হয়েছিল? ভেরি গুড, ড্রিফট ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রনস আফটার অ্যাপ্লাইং ইলেকট্রিক ফিল্ড। ওখানে একটা ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট ছিল, সেটা তো আলাদা করে শেখানো হয়েছিল ওখানে, ওইটুকুনি একটু আলাদা, বাট সেই অ্যাভারেজের কনসেপ্টই আসছে। তাই এই একই জিনিস আমরা বলো কারেন্টেও করেছি। ক্লিয়ার আইডিয়া তো? কি চলো এবার যেটা করবো সেটা লেখো, তার নাম বয়েলস ল। হেডিং দাও বয়েলস ল, মুছে দিলাম। বয়েলস ল কবে আবিষ্কার হয়েছিল জানা আছে? 1661। কত বছরের গল্প? 1873-এ কেটিজি হয়েছে, 1661, 100 বছরের উপর। বললাম না একটা হিউজ টার্ম ধরে। কেটিজি নাম শুনে বোঝ, একটা থিওরি, এটা কোনো ল নয়। হ্যাঁ, অনেকগুলো লয়ের কম্বিনেশন করে একটা বানানো একটা কিছু, তো এটা একটা পার্ট, মানে একটা কি বলবো, একটা আমরা বলি না প্রিন্সিপাল, অনেকটা ওরকম এই টাইপের জিনিস। তো বয়েলস ল কি বলছে? তো অতটা স্টেটমেন্ট লিখে লাভ নেই, বেসিক জিনিস বলি। বয়েলস ল বলছে ভি মানে ভলিউম, এখানে ভেলোসিটি নয়, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। মনে আছে কি? এটা সবাই জানে, তাই তো নাকি? ক্লিয়ার? বলি প্রবলেম কোথায়? এটাই কি বয়েলস ল ছিল? যখন টেম্পারেচার, যেহেতু আমরা আগে থার্মোডাইনামিক্স পড়েছি তাই আর বলবে না টেম্পারেচার কনস্ট্যান্ট, কি বলবে? আইসোথার্মাল প্রসেস। কি বলবে? আইসোথার্মাল প্রসেস। মানেই তো টেম্পারেচার কনস্ট্যান্ট। কি রে, এর জন্যই তো আগে আমি ওইটা করিয়েছিলাম, কোথায়? থার্মোডাইনামিক্স, আইসোথার্মাল প্রসেস। ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে? আচ্ছা এবার ভালো করে শুনবে, কে বলবে গ্রাফ কি হবে? রিভার্স আবার ভেরি গুড, এর গ্রাফ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা সবাই জানে তাই না? আমার এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, কারেক্ট। বাট আমরা এইভাবে শিখবো না। যদি এভাবে শিখি তাহলে একটা পয়েন্ট মিস করে যাব, যেখান থেকে অলরেডি কোশ্চেন এসছে নিটে। ভালো করে শুনুন, উনি কি করেছেন তার জন্য একটা টেকনিক বলি। এক্সপেরিমেন্ট তো না, এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছিল সেটা বলছি। তো আমি ধরছি এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, মানে সলিড লাইন মানে হচ্ছে আইডিয়াল গ্যাসকে বোঝাবো। বোঝো ভালো করে, দেখবে কত সহজে কনসেপ্ট চলে আসে। বুঝে যাবে? আর ডট ডট লাইন রিয়েল গ্যাস। বলো ক্লিয়ার কি? উনি দুটোকে এইভাবে রিপ্রেজেন্ট করেছে, করে এর গ্রাফ প্লট করছে। কি গ্রাফ প্লট করেছে? এই বরাবর দিয়েছে প্রেসার, এই বরাবর দিয়েছে ভলিউম। ক্লিয়ার? প্রথম গ্রাফ যেটা উনি পেয়েছেন সেটা হচ্ছে এরকম। কি গ্রাফ এটা বল?
রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা পেলো T1 টেম্পারেচার, এটা কার পেলো? ডট মানে কার? রিয়েল গ্যাসের। আইডিয়াল গ্যাসের পেলো এরকম। কত টেম্পারেচারে পেলে এই দুটো? T1। রিয়েল গ্যাস এরকম বিহেভ করছে, আইডিয়াল গ্যাস ওরকম বিহেভ করছে। কি মনে হয় একই রকম না আলাদা? স্ট্রাকচার একই রকম বাট ভ্যালু কি সেম? অনেকটা ডিফার। কত টেম্পারেচারে বললো? এবার বাড়িয়ে দিল, টেম্পারেচার কত বললো? T2 বললো। তার গ্রাফ পেল এটা কি বল? রিয়েল রিয়েল আর এইটা আইডিয়াল। এটা পেল T2 জোন, এটা পেল T2 জোন। ক্লিয়ার? সেট বোঝা যাচ্ছে? বল এবারও কি এক্স্যাক্ট না আগের থেকে ভালো? আগেরটা কি অনেকটা ডিফার করেছিল, এটা থেকে কম ডিফার করলো। বুঝতে পারছিস কি পারছিস না? এরপরে আরো টেম্পারেচার বাড়ালো, এটা পেল T3 তে। তাহলে আমি কি লিখলাম? T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। বল বুঝলি কিনা এত অবধি? ক্লিয়ার? বল কি অবজার্ভ করলি এই গ্রাফ থেকে দেখে? যত টেম্পারেচার বাড়ছে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। তাহলে এটাই একটা কোশ্চেন। লে নোট বলে লে, আমি আর লিখছি না, আমি মুখে বলছি। লে at high temperature real gas and ideal gas। আচ্ছা লিখলাম at high temperature real gas and ideal gas are similar। ক্লিয়ার আইডিয়া? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার সবার? এগোই। এখান থেকে আরেকটা ফর্মুলা বলা যায়, যে ফর্মুলাটা তোমরা সবাই জানো। আইসোথার্মাল প্রসেস আমরা পড়েছি। বলো কি ফর্মুলা ছিল আইসোথার্মাল প্রসেসের? এটা মুছে দিলাম, এই সাইডটা মুছলাম। এর আরেকটা ফর্মুলা হয় P1, আচ্ছা এখান থেকে বলতে পারি PV is equal to constant। তাহলে কি লিখতে পারি? P1 V1 is equal to P2 V2। এটা একটা ইকুয়েশন হয়। ভালো করে একটু মনে করো, এটাই আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন ছিল, তাই না? এটাই আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন ছিল, মনে করে দেখি। ক্লিয়ার আইডিয়া সবার? চলো বাবা, ওটা অ্যাডিয়াবেটিক ছিল বাবা, ভুল করলে হবে না। P V to the power gamma is equal to constant, ওটা অ্যাডিয়াবেটিকের ছিল, এটা নয়। আইসোথার্মালের এটাই ছিল বাবা, খাতা খুলে দেখো। ক্লিয়ার? এগোই। কি ল হয়ে গেল? এই হলো বয়েলস ল পুরো কনসেপ্ট। বোঝা গেছে? সবাই জানে এগুলো, এটা একটু কম লোকে জানে। বোঝা গেছে? নেক্সট হেডিং দাও চার্লস ল। তাই তো নাকি? এটাও তো জানো, শুনেছো তো নাকি? আচ্ছা, চার্লস ল জানো কত সালে আবিষ্কার হয়েছিল? আরে বয়েলস ল পড়ার পরেই আমরা চার্লস ল পড়ি, তাই না? পড়েছি তো, 19-এও পড়েছিলাম। জানো ডিফারেন্স? আমি জাস্ট টাইম লাইনটা বোঝানোর জন্য এগুলো বলছি, আর কোনো উদ্দেশ্য নেই। পরীক্ষা কোনোদিনও দেবে না। ফিল হলো? 17 আগে কি পড়ে? 1661, 1783, মানে আমরা দুবার মরে গিয়ে জন্ম নেব। কি বললাম তো নাকি? 100 বছরের গল্প, আর বেশি তো কম নয়। আর কাইনেটিক থিওরি অফ 1876। বোঝা গেছে? কি বলেছিল বলো? চার্লস ল কি বলেছিল? বলেছিল ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। ভি মানে ভলিউম, টি মানে টেম্পারেচার।
এটাই বলেছিল, আর কিছু বলেনি। হ্যাঁ, এগুলো ভুলো না। তার মানে কি, আরে আইসোবারিক ভুললে কি করে হবে? আইসোবারিক প্রসেস মানে প্রেসার কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার? তো এরও তো গ্রাফ করতে হবে, ওই গ্রাফ। এর গ্রাফ কিরকম হয়েছিল ভালো করে দেখো। আচ্ছা আগে ফিল করো, আগে ফিল করো। গ্রাফ তো সবাই করে। আমি বারবার করে এক কথা বলছি, প্রচুর লোককে করতে দেখেছি। ভি মানে ভেলোসিটি, টি মানে টাইম। একটু সাবধান দিন। কাইনেটিক থিওরিতে ভি মানে ভলিউম, টি মানে টেম্পারেচার। আর যেটা বললাম একটু ভেলোসিটি আসবে যেটা, সেটা ভি আর এম এস, তাই না? ওখানে আমরা ভি কে আমি এইভাবে লিখব, ঠিক আছে? এই মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? চলো, তো এর যখন গ্রাফ করলে, আচ্ছা এটা কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে গ্রাফ কি রকম হবে বলো? পাসিং থ্রু অরিজিন, তাই তো নাকি? আচ্ছা একটুখানি ধরো, হ্যাঁ ঠিক আছে। পাসিং থ্রু অরিজিন মানে স্ট্রেট লাইন হবে, তাই তো? তো এর গ্রাফ যখন ড্র করলো, এর গ্রাফ পেলো, ওই একই নিয়ম, সলিড লাইন, এটা কাটছিল আইডিয়া। আর রিয়েল এর যখন করলো, বুঝতে পারছো? দেখো ভ্যালুগুলো নিয়ে নিয়ে প্লট করা, বুঝতে পারছো তো? তখন এরকম পেলো। কিছু ফিল হলো তোমার? কিছু ফিল হচ্ছে? এটা কি গ্যাস? এটা কি গ্যাস? আইডিয়াল আর রিয়েল প্রায় গায়ে গায়ে করছে কখন? যখন হাই টেম্পারেচার। আরে এটাই তো আগেও বুঝালাম, এটা থেকেও একই কনসেপ্টই। ক্লিয়ার আইডিয়া? হাই টেম্পারেচারে আইডিয়াল রিয়েলের মতো বিহেভ করছে। এর যদি আমি এখান থেকে ইকুয়েশন লিখি, তাহলে আমি লিখতে পারি v by t is equal to constant, তাই তো নাকি? তাহলে লিখতে পারবো v1 by t1 is equal to v2 by t2। এটাও একটা ইকুয়েশন, সবার জানা এগুলো। ক্লিয়ার এত অবধি? এগোই। এবার বয়েলস ল আর চার্লস ল কে কম্বাইন করে একটা ইকুয়েশন পাওয়া গেল। ক্লিয়ার আইডিয়া? বয়েলস ল করলাম, চার্লস ল করলাম, এদের কম্বিনেশন করে একটা অঙ্ক আসবে। ওই অঙ্কটাই আমি করাবো, ইয়ারে আসা অঙ্ক। তারপরে অ্যাভোগাড্রোস ল, তারপর আবার কম্বিনেশন করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন হবে। ক্লিয়ার? চলো তাহলে লেখো, কম্বাইনিং বয়েলস ল এন্ড চার্লস ল। তাহলে একটু লিখে নিই আমি, কম্বিনেশন অফ বয়েলস ল এন্ড চার্লস ল। বয়েলস ল আর চার্লস ল। শর্টে লিখছি, বয়েলস ল ছিল v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, আর চার্লস, আচ্ছা ব্র্যাকেটে ছিল যখন t কনস্ট্যান্ট, আর চার্লস লতে ছিল v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t যখন t কনস্ট্যান্ট। বলো এত অবধি সবার ক্লিয়ার নাকি? ক্লিয়ার? এদের কম্বিনেশন। ক্লিয়ার? এদেরকে যদি আমি কম্বাইন করি কি লিখতে পারি বল? v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t বাই p লিখতে পারি। v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t, এদের কম্বাইন করলে এটা লিখতে পারি না? ক্লিয়ার? প্রপোর্শনাল সাইন হটালে কে আসবে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, ভালো করে দেখো, pv, ভালো করে দেখো, pv বাই t, tটাকে তলায় নামালাম, is equal to constant। তাহলে এখান থেকে আমি লিখতে পারি p1 v1 by t1 is equal to p2 v2 by t2। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা স্টুডেন্টরা এখানে মিস করে। বলো এখন কে কনস্ট্যান্ট? হ্যাঁ না না না, কেউ কনস্ট্যান্ট নয়। এখানে কি কনস্ট্যান্ট ছিল? টেম্পারেচার। এখানে কি কনস্ট্যান্ট ছিল? একটু ভালো করে অবজার্ভ করো, দুটোই ভ্যারি করলো না? দুটোই ভ্যারি করলো না? ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে?
চলো, তো এখান থেকে একটা অঙ্ক এসেছিল ইয়ারে, ডাইরেক্ট অঙ্ক করবো। হয়েছে সবার? অঙ্ক করি। তো কি অঙ্ক বলছে বুঝলাম, ইয়ারের অঙ্ক, খুব ফেমাস অঙ্ক, প্রচুর বার এসছে। বলছে একটা লেক আছে, হ্যাঁ আমি আর লিখছি না, আমি ছবি এঁকে দিচ্ছি। একটা লেক আছে, বেড়াতে গেছিস, লেকে বেড়াতে গেছিস, জলের ডেপথ হচ্ছে 40 মিটার। আমাদের বাড়িও বলতে পারি এখন বৃষ্টির পরে। এখানে তলায় একটা এয়ার বাবেল আছে, দেখতে পাচ্ছি একদম পরিষ্কার জল, ঠিক আছে, এয়ার বাবেল, ক্লিয়ার? এয়ার বাবেল থাকবে না কিছু। এর ভলিউম বলে দিয়েছে 1 সেন্টিমিটার কিউব, টেম্পারেচার বলে দিয়েছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা ইম্পর্টেন্ট কাজ, কেন বলছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার আইডিয়া? এই এয়ার বাবেলটা ওপরে আসছে, তাহলে কি বলেছে, when না, what is the volume, what is the volume of air bubble when it reached the surface, when it reached the surface. অপশন দিয়েছে, ফার্স্ট অপশন 1 সেন্টিমিটার কিউব, সেকেন্ড অপশন 3 সেন্টিমিটার কিউব, থার্ড অপশন 5 সেন্টিমিটার কিউব, লাস্ট অপশন 7 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? করি, ভালো করে বোঝো। অঙ্কটার মধ্যে দুটো জিনিস জানতে হবে। প্রথম জিনিস ভালো করে দেখো, ইউনিট কনভার্সন করে। কি ইউনিট কনভার্সন, তার আন্ডারে কি কি পড়ে তোমরা তো দেখেই বুঝতে পারছো। এটা সেন্টিমিটার কিউবে আছে, অ্যান্সারও সেন্টিমিটার কিউবে আছে, কিন্তু প্রবলেমে পড়বে একটা জায়গায়, আমি বলছি, দেখাচ্ছি কেন। তার থেকে আরেকটা কথা, টেম্পারেচার কিসে আছে সব সময় মাথায় রাখবে, এটা আগেও বলেছি আমি, টেম্পারেচার কিসে নেবে, কেলভিন। তাহলে এখানে কেলভিনে টেম্পারেচার নিতে হবে। আরেকটা ডেটা দেওয়া আছে, 1 মিনিট সরি, একদম আপার সারফেসে দেওয়া আছে টেম্পারেচার, এটা T1 নাম দিলাম, এটা T2, কত বলে দিয়েছে আপার সারফেসে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? ক্লিয়ার এত অবধি? একটু ভালো করে শুনে নাও। যদি এই ধরো এটা হচ্ছে লেক, তাই তো, এই পয়েন্টে, এটা মানে একদম আপার সারফেস, এটা লেক, তাই তো, এই পয়েন্টের প্রেসারকে কি প্রেসার বলা হয়? আমাদের উপর এখন কি প্রেসার করছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার নাম PATM লিখি, না হলে তুমি অ্যাটমসফিয়ারিক প্রেসারও লিখতে পারো ডাইরেক্ট। জানো এর ভ্যালু কত? মনে রাখতে হবে। অঙ্কের মধ্যে দেওয়া থাকলে তো খুব ভালো, নাম দেওয়া থাকতে পারে, মনে রাখতে হবে। এর ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.01 × 10⁵ দরকার নেই 0.01 এ কি ঝামেলা হবে, আমাদের 1ই নেব সহজের জন্য। 1 × 10⁵। প্রেসারের ইউনিট তোমরা জানো নিউটন পার মিটার স্কয়ার, এর আরেক নাম পাস্কাল। ক্লিয়ার? মনে রাখতে হবে, কিছু ভ্যালু মনে রাখতে হবে, বোঝা গেছে? এর হাইট যদি h হয়, শেখো, তাহলে এই পয়েন্টে প্রেসার কি তোমার কি মনে হয়, PATM হবে না তার থেকে বেশি হবে? এবং নিয়ম, h হাইটের জন্য প্রেসার হয় h মানে যা ছিল তা তো থাকবেই, PATM তো থাকবেই, প্লাস মানে কতটা বাড়বে, বাড়বে h ρ g।
হাইট, এটাকে বলা হয়, লিখে দিচ্ছি আমি, এটা হচ্ছে হাইটটা, এই হাইটটা। রো, রো মানে কত? রো মানে কি? ডেনসিটি অফ লিকুইড বললাম, হ্যাঁ। এখানে লিকুইডটা কে? এখানে লিকুইডটা কে? ওয়াটারের ডেনসিটি পরীক্ষায় কোনোদিনও দেবে না। ওয়াটার ছাড়া, ওয়াটার ছাড়া সব পরীক্ষায় দেওয়া হবে। তো এটা একটা মনে রাখার টেকনিক। যদি এটা ওয়াটার না থাকতো তাহলে তার ডেনসিটি গিভেন থাকতো, সেখান থেকেও মনে রাখা যায় এইচ রোজি। আর ওয়াটার না থাকলে মাথায় রাখবে, এটা মনে রাখতে হবে, ডেনসিটি অফ ওয়াটার 10 কিউব মিটার, ডেনসিটি ফর্ম হবে মাস, সরি, কেজি পার মিটার কিউব, অর 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ক্লিয়ার আইডিয়া? আমরা সব কিসে করব? এসআই তে। আমি জানি ওটা ওখানে সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারের পরে কনভার্ট করে নেব, কারণ নয়তো আমাকে আবার এটাকে চেঞ্জ করতে হবে। দেখো, নিউটন পার মিটার স্কয়ার, ঝামেলা আছে, কি দরকার? মিটারে করব, সেন্টিমিটারে কনভার্ট করে নেব। মাথায় রেখো, কেটিজি পড়ার সময় আরো একটা জায়গায় আসবে, ফ্লুইড ডাইনামিক্স, সেখানে পড়ার সময় ডেনসিটি অফ ওয়াটার মাথায় রাখতে হবে, পরীক্ষায় বলবে না। প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার মাথায় রাখতে হবে। এটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত বলো তো? আমি বললাম, কত বললাম? 1.01। কে 1.01 না লিখে তুমি 1 লিখতে পারো, কোনো আপত্তি। ক্লিয়ার সবার? আমাকে বলো, বাবেলটা ওপরে উঠছে, তোমার কি মনে হয় তার প্রেসার সেম থাকবে না ভ্যারি করবে? ভ্যারি করবে। তাহলে আমাদের লজিক মিলছে। তার প্রেসার ভ্যারি করবে মানে আমি চার্লস ল ডাইরেক্টলি ইউজ করতে পারবো না। কি এখানে যা টেম্পারেচার এখানে আলাদা টেম্পারেচার, তাহলে টেম্পারেচারও কনস্ট্যান্ট নয়। কি তাহলে কে আছে যেখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট নয়, ভলিউম এই প্রেসারও কনস্ট্যান্ট নয়, তাদের মধ্যে রিলেশন কোনটা? এক্ষুনি বললাম, কি ইকুয়েশন, দুজনের কম্বিনেশন, তাই তো? কোথায় লিখি বলো তো? এখানটা করি, দেখা যাক হয় কিনা। পিভি, তাহলে আমি লিখতে পারি P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। ক্লিয়ার? ক্লিয়ার? P1 আমি ধরছি, P1 এটা হচ্ছে কোথায়? বটমে। আর P2 V2 ও T2 এটা কোথায়? আপার সারফেস। ক্লিয়ার? তাহলে P1 যদি বটমে হয় তাহলে প্রেসারের জায়গায় কত লিখব? আমি লিখতে পারি P88 প্লাস H রো জি, এটা হবে প্রেসার। P1 এর ভ্যালু এটা হবে, বলো বুঝলে? ক্লিয়ার? বটমে হচ্ছে, বুঝা গেছে? ভলিউম, ভলিউম দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার কিউব। মিটারে করলে কি হবে? 1 10 টু দি পাওয়ার কত? সেন্টিমিটার থেকে মিটার 2 ঘর -6, 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব, তাই তো নাকি? টেম্পারেচার কত বলেছে? 12। 12 এর সাথে 273 অ্যাড করলে কত হবে? 273 80 85 নাকি? 285 ইজ ইকুয়াল টু P2 কোন সারফেস? আপার সারফেস, কত হবে? P2 তে কত লিখবো বলো? P2 এটাই নাকি? আচ্ছা, অত পরে দরকার নেই, PATM লিখে দিলাম। PATM দেখা যাচ্ছে কিনা দেখে নিই একটু। V2 কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে নাকি? এটা বারবার উঠে যাচ্ছে কেন? V2 ক্যালকুলেট করতে হবে নাকি? চলো, V2 এর জায়গায় কি লিখবো? V2 কিছু জানি না, V2 বার করব, ডিভাইডেড বাই T2। T2 এর জায়গায় কি লিখবো? 27, 273 প্লাস 27 কত? 300। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করব, করে যা আসবে ভ্যালু বসাবো। এটা মুছলাম,
PATM 1 into 10 to the power 5 plus H মানে 40, rho মানে হচ্ছে 10 কিউব, G মানে হচ্ছে 10 into 1 into 10 to the power minus 6, একটু ভুল করলাম, এটা এইটা divided by 285 is equal to PATM মানে 1 into 10 to the power 5 into V2 by 300। তো আমি আশা করব বাড়িতে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবে, তাই তো নাকি? V2 পারবে তো ক্যালকুলেট করতে? অ্যানসার আসবে V2 5 into 10 to the power minus 6 মিটার কিউব। তাহলে বলো সেন্টিমিটারে করলে কত হবে? 5 সেন্টিমিটার কিউব, তাই না? ঠিক, তাহলে কোনটা ঠিক মানবে? অপশন সি টা। বোঝা গেছে সবার? চলো করি পরের জিনিস। পরের জিনিসও খুব ইম্পর্টেন্ট। সবার বোঝা গেছে অনলাইনে? আবার হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছিস। এবার হেডিং দাও অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। অ্যাভোগাড্রোস ল, তাই না? অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অ্যাভোগাড্রোস ল কবে আবিষ্কার হয়েছে আইডিয়া আছে? দেখো 1811 মানে অ্যাটম তৈরি হওয়ার পরে, তাই না? তাই বলেছিল না 6.023 × 10⁻23। 1803 এ হয়েছিল, ডাল্টন তৈরি করেছিল হচ্ছে গিয়ে অ্যাটমস, তারপরে হলো অ্যাভোগাড্রো। কি বলছে লিখে রাখো, at constant temperature and pressure, at constant temperature and pressure, equal volume of all gases contains equal number of molecules, আচ্ছা ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে লিখি তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস। বলা যায় তো নাকি? কিন্তু মাথায় রেখো PT is equal to constant। একটু ভালো করে দেখো, অনেকটা বয়েলস ল যা বলেছিল মনে রাখবে কি হবে না, আর চার্লস ল যা বলেছিল তাদের কম্বিনেশন, মানে তাদের কনস্ট্যান্ট আর কম্বিনেশন। দেখো চার্লস লতে কি ছিল? প্রেসার কনস্ট্যান্ট। বয়েলস লতে কি ছিল? টেম্পারেচার কনস্ট্যান্ট। দুটোই কনস্ট্যান্ট, তাহলে ভলিউম নাম্বার অফ মলিকিউলস এর সাথে কি হবে? প্রপোর্শনাল হবে। এটাকেই আমরা বলছি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, লিখে রাখো, নাম্বার অফ মোলস। এটাকেই আমরা বলছি নাম্বার অফ মোলস। কোথা থেকে এলো আমরা এক করে বলছি সেটা। ক্লিয়ার? নাম্বার অফ মোলস কে আমরা ডিফাইন করব স্মল ক্যাপিটাল এন দিয়ে। যদি ডিফাইন করব ক্যাপিটাল এন দিয়ে, স্মল এন নয়, ঠিক আছে? আমি বাই চান্স যদি কোথাও ভুল করি স্মল এন, তাহলে আমাকে বলবে। চলো ক্লিয়ার এত অবধি? এবার লেখো কম্বাইনিং বয়েলস ল, চার্লস ল এন্ড অ্যাভোগাড্রোস লস টুগেদার। লেখো কম্বাইনিং বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল। বুঝি? হয়তো সবার কম্বাইনিং বয়েলস ল শর্টে লিখছি, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল। বয়েলস ল কি ছিল বল?
V directly proportional to 1 by P. চার্লস ল কি ছিল বল? V directly proportional to T. আর অ্যাভোগাড্রোস ল কি ছিল বল? V directly proportional to n বলতে পারি? হ্যাঁ, আচ্ছা একটা কাজ কর, না করে আমি একটু মুছে দিলাম আরেকবার একটু লিখে রাখ। আমি একটু ভুল করলাম, ভুল নয়, V directly proportional to নাম্বার অফ কি লিখেছিলাম, মলিকিউলস লিখেছিলাম, একটু নাম দে, এটার নাম স্মল এন দে, এটার নাম স্মল এন দে। তাহলে নাম্বার অফ মলিকিউলস কে স্মল এন দে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছিস কেন আমি ওটাকে ক্যাপিটাল এন বললাম? নাম্বার অফ মলিকিউলস কে স্মল এন দে। আচ্ছা, এটা লিখতে পারি আমরা। চলো, এখান থেকে আমরা যদি কম্বাইন করি তাহলে কি আসবে বল? V directly proportional to NT by P. ক্লিয়ার? কম্বাইন করলাম দুটো, E N NT by P। একইভাবে আমি কি লিখতে পারি? PV by NT is equal to constant। নাকি? এই কনস্ট্যান্টের নাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে আর কি বলো? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এর ভ্যালু কত লিখে নাও? এর ভ্যালু হচ্ছে 8.314, এটা মনে রাখতে হবে, জুল পার মোল কেলভিন। বুঝেছে? আচ্ছা, এখানে দুটো জিনিস। প্রথম জিনিস, আর এর ভ্যালু মনে রাখতে হবে। ক্লিয়ার? ইউনিট আমি তোমাকে হেল্প করে দিতে পারবো, ইউনিট মনে না রাখলেও চলবে, পরীক্ষা হলে তুমি বার করতে পারবে। করবো? দেখাচ্ছি ইউনিট কিভাবে দেখাই। এটা তো মনে থাকবে বাবা। আচ্ছা, এটা মনে থাকবে না, আরো ভালো লিখে দিই। এইটা তো এবার সবাই চেনে। কি রে, আমার যতদূর ধারণা তোরা যখন করেছিলিস তখন এটাকে স্মল এন দিয়েছিলিস, তাই না? আমি স্মল এন কে কি করলাম? নাম্বার অফ মলিকিউলস। তুই করতেই পারিস, তুই স্মল এন কে নাম্বার অফ মোলস দিতেই পারিস, কোনো আপত্তি নেই। ক্লিয়ার? কিন্তু আমি পরে নাম্বার অফ মলিকিউলস কে এন দিয়ে ডিফাইন করবো, তো তার জন্য আমি রেডি করে রাখলাম। বোঝা গেছে এত অবধি? আরো একটা ভালো কথা বলে রাখি, স্মল এন কারেন্ট ইলেকট্রিসিটিতে কি ছিল মনে আছে? আমি লিখে দিচ্ছি, এর সাথে খুব ইম্পর্টেন্ট, আমি জয়েন করবো এটাকে, তার জন্যই আমি ওটা ইউজ করিনি। মনে পড়ে কারেন্ট ইলেকট্রিসিটিতে এরকম একটা ফর্মুলা ছিল, আমি জানি না তোদের মনে আছে কিনা, I is equal to NeAVD, খুব পপুলার। এনটা কি ছিল মনে আছে? নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এখানেও ওরকম জিনিস আছে, এখানে একটু বাদে আসবে, আশা করবো আজকে করতে পারবো, না হলে পরের দিন হবে। তার জন্য আমি স্মল এনটাকে রিজার্ভে রেখেছি। ঠিক আছে, আমি ওটাকে ওই রকম নাম দিয়েছি, আমি একটা ক্যাপিটাল এন করলাম। ক্লিয়ার আইডিয়া? যদি তোর খুব প্রবলেম হয় তাহলে তুই স্মল এন করতে পারিস। এবার টাকা এখান থেকে বল আর কত হবে? এটা তো মনে থাকবে সবাই। আর কত হবে? পিভি বাই এনটি। পিভি প্রেসার ইনটু ভলিউম, কিসের হয়? থার্মোডাইনামিক্সে প্রেসার আর ভলিউমের মাল্টিপ্লাই, ওয়ার্ক ডান। তাহলে উপরেরটা ওয়ার্ক ডান জুল, কি নিচেরটা এন মানে কি মোল, তাহলে জুল বাই মোল। টেম্পারেচার কি হয়ে গেল তো গল্প শেষ, জুল বাই মোল কেলভিন। ক্লিয়ার আইডিয়া? খুশি? চলো এবার এটা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা বলো আমাকে, 1 মোল যদি হয় তাহলে পিভি বাই আরটি কে কি লিখতে পারি? এটা পি। হ্যাঁ, 1 মোল যদি হয় পিভি বাই আরটি কে কি লিখতে পারি? 1, নাকি নয়? আরো ভালো কথা এরকম বলতে পারি, তাই তো নাকি? এখান থেকে আরেকটা কোশ্চেন এসেছিল। কোন কোশ্চেন অলরেডি বলে দিয়েছিলাম, দেখো কিভাবে বোঝাবো। বলো বয়েলস ল কখন, সরি এটাকে কি গ্যাস ইকুয়েশন বলে? আরেকটা বলতে ভুলে গেলাম, এটা কি গ্যাস ইকুয়েশন বলে? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বলো খুশি হয়েছে তো?
এবার ফিল, এত অবধি মোটামুটি সবাই করেওছো তোমরা, বুঝতেও করেছো। এবার ফিল, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং কে বলবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কখন ওবে হয়? পরীক্ষার কোশ্চেন, নিটের কোশ্চেন এসছে, কখন ওবে হয় বলো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন ওবে হয় বলো? লো টেম্পারেচার, লো মুখস্থ করছিস, আর কেউ? লো টেম্পারেচার হাই প্রেসার, মুখস্থ হয়ে গেল। কেমিস্ট্রি বলে লো প্রেসার হাই টেম্পারেচার, মানে একদিন মুখস্থ ছিল তো, আজকে আর পর থেকে জীবনে কেউ কোনোদিন ভুলবে না। ক্লিয়ার? বলি এটাকে বোঝাবো, বুঝে দিই। আগে আমাকে বলো, এটা বোঝার জন্য এটুকুনি আগে বুঝতে হবে যে PV বাই RT ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোথায় মুছবো? এটা থাকবে, তাই তো? এগুলো মুছবো, তাই তো? PV বাই RT ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা বলো বুঝেছো কিনা? ক্লিয়ার? তো এর জন্য একটা গ্রাফ প্লট করেছে, এই গ্রাফটাও তোমাদের বইতে সব দেওয়া আছে, জানো, তোমরা পড়ো না। এই দিকে দিয়েছে PV বাই RT, আর এদিকে দিয়েছে P। ক্লিয়ার? আমি যেই গ্রাফটা আঁকবো মনে হবে হ্যাঁ বইতে তো ছিল, এনসিআরটিতে যেন কোথায় যেন ছিল এই ভদ্রলোকটা। করবো? তোমার কি মনে হয় প্রেসারের ভ্যালু যাই হোক না কেন, PV বাই RT এর ভ্যালু সব সময় কি হবে? তাহলে তার গ্রাফ এটা হবে না? এবার তুমি চেঁচামেচি করবে, স্যার এটা কেন আঁকলেন, এটা কেন আঁকলেন না? রে বাবা, যেটা ইচ্ছা আঁকো, ওটা আঁকো, এটা আঁকো, আরো উপরে আঁকো, একটা তো আঁকতে হবে আমার এখন। ক্লিয়ার? ফিল হয়েছে? কনস্ট্যান্ট কি গ্যাস এটা? আইডিয়াল গ্যাস কি দিয়ে ডিনোট করেছিলাম? মনে করে রাখো, মনে করে রাখো, ভুলবে না কোনোদিন, তাহলে মুশকিল করো। আইডিয়াল গ্যাস, আর এটা কি ছিল? রিয়েল গ্যাস। তো এবার কি করলো সায়েন্টিস্টরা? রিয়েল গ্যাসের জন্য বললো ঠিক আছে, এটাই তো পাওয়ার কথা, তাহলে গ্যাস নিয়ে অক্সিজেন নিল, নিয়ে কথা বলছি, ভালো করে বলছি। হ্যাঁ, PV বাই RT কি? কনস্ট্যান্ট, তাই তো? এটা পেলাম আইডিয়াল গ্যাস। এবার সায়েন্টিস্টরা কি করলো, বিভিন্ন গ্যাস নিয়ে তার ভ্যালু পুট করলো, পুট করে PV বাই RT কত পেলো তার একটা গ্রাফ ড্র করলো। মানে কি রকম? সহজে, তাহলে যখন P0 তখন এই ভ্যালুটা কত পাবে? 0। ভাবো 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 ভাবো, ফিল করো। P0 এটা কত পাবে? যাই হোক না কেন, V যাই হোক, আর যাই হোক, T যাই হোক, কত পাবে? তার মানে সব গ্যাস এর স্টার্ট হবে। এবার P কিছু একটা ভ্যালু হলো, অক্সিজেনের ক্ষেত্রে যা হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে ভগবান জানে কি হয়েছে, তার গ্রাফগুলো প্লট করেছে, তার একটা স্ট্রাকচার দেখাচ্ছে কি রকম। বোঝা গেছে? ক্লিয়ার? কত টেম্পারেচারে পেয়েছে? ধরলো এর টেম্পারেচার দিয়েছে T2। ক্লিয়ার? বললো আচ্ছা T2 তে এটা পেয়েছি, টেম্পারেচারে তো একটা প্যারামিটার ছিল, মনে করছে সবার, আশা করি। বললো আচ্ছা টেম্পারেচারটাকে বাড়াই, তাহলে কি পাবো? কি পেলো জানো? টেম্পারেচার, সেম গ্যাস কিন্তু, না টেম্পারেচার বাড়িয়ে এরকম, এটা কত পেলো বলো? T1। কি ফর্মুলা? T1 গ্রেটার দ্যান T2। বলো বুঝলে কিনা? বলো আমাকে, ভালো করে তাকাও, বোঝো, ফিল করো। আমাকে পেতে হবে কোনটা? আইডিয়াল হতে গেলে পেতে হবে কোনটা? স্ট্রেট লাইন। টেম্পারেচার যদি বাড়ে, এটা টেম্পারেচার কম, টেম্পারেচার বাড়ছে, আরো যদি বাড়াই তাহলে ছবিটা কি হবে? আরেকটু কাছে যাবে। তাহলে কখন আইডিয়ালের মতো বিহেভ করছে? টেম্পারেচার যখন বাড়ছে। যত এই সাইডে যাচ্ছে পুরো আলাদা হয়ে যাচ্ছে স্ট্রাকচার। কোথায়? আইডিয়াল আর এইটা একই রকম ছিল এই পয়েন্টটাতে। তাহলে এটা কি প্রেসার? লো প্রেসার। তাহলে কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে রিয়েল গ্যাস? হাই টেম্পারেচার
লো প্রেশার। আর ভুলবে কোনোদিন? তাহলে এবার লিখবে সো, সো কি লিখবো বলো? সো রিয়েল গ্যাস বিহেভস অ্যাজ আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস when temperature is high and pressure is low. ক্লিয়ার সবার? অনলাইনে সবার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ এটা। চলো এবার এটা আমরা যেটা করব, এটা অঙ্কে কাজে লাগবে, দেরি আছে। এটা এই কনসেপ্টটা সেইভাবে তোমাদের বইগুলোতেও দেওয়া থাকে না। এটা আমি এখন একটা কনসেপ্ট দিয়ে রাখছি, অঙ্কের সময় পরে এটা ইউসেজ দেখতে পাবে। হ্যাঁ টাফ অঙ্কতে এটা ইউজ হবে, জেনারেলি কম ইউজ হবে। একটা টাফ অঙ্ক করাবো, সেখানে এই লজিকটা আমি ইউজ করবো। লেখো, বুঝে দিই এটা। চলো হেডিং দাও, অ্যাকচুয়াল ভলিউম অকুপাইড and molecular volume. Actual volume occupied and molecular volume. ভালো করে বুঝবে সবাই। দেখ, ধরো আমি এই ঘরটা নিলাম, ঠিক আছে? এই ঘরটা, যে ঘরে ক্লাস হচ্ছে সেই ঘরটা, ক্লিয়ার? ঘরটা ভ্যাকুয়াম ছিল, ঠিক আছে? আমি এর মধ্যে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো জিনিসটা। আমি এর মধ্যে ভ্যাকুয়াম ছিল, হ্যাঁ, আমি এর মধ্যে একটা, দুটো গোনা যায় না, বাট কোনো এরকম 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অক্সিজেন মলিকিউলকে ঢুকিয়েছি। তাহলে 8টা অক্সিজেন মলিকিউল কতটা ভলিউম অকুপাই করবে? কি মনে হয় তোমার? ছোটবেলায় পড়াশোনা করেছো, কি বলে? গ্যাসকে যেখানে রাখবে তার ভলিউম অকুপাই করবে। তাহলে এই 8টা মলিকিউল কিরকম অকুপাই করবে? এরকম করবে না? কি রে, করবে না? এটাকে বলে, এই যে ভলিউমটা হলো ওটাই, বুঝতে পারছো তো? এই যে কন্টেনারের ভলিউম যেটা, এটাকে বলা হয় অ্যাকচুয়াল ভলিউম। এই 8 জনকে নিয়ে আরো বড় কন্টেনারে রাখলে কতটা ভলিউম অকুপাই করবে? ওর ভলিউম অকুপাই করবে, যতটা বড় হবে ততটা অকুপাই করবে। ক্লিয়ার আইডিয়া? এবার অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এরা কি সত্যি এতটা ভলিউম অকুপাই করবে ইন রিয়ালিটি? কি মনে হয়? এই যে অক্সিজেন মলিকিউল, আমি অক্সিজেন দিয়ে বোঝাচ্ছি, তার একটা ডায়ামিটার থাকবে, তো সেটা খুব কম হলেও ডায়ামিটার থাকবে কি থাকবে না? তাহলে তাকে যদি আমি এরকম ভাবে, এই যে ঘরটা ছিল একে যদি আমি প্যাক্ট করি, তাহলে এরকম হবে না? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কি এটাকে বলা হয়, এই যে জায়গাটা, বুঝতে পারলে? এইটাকে বলা হয় মলিকিউলার ভলিউম। লিখে রাখবে, দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ভলিউম এন্ড দিস ইজ কল্ড মলিকিউলার ভলিউম। বোঝা খুব সহজ। মলিকিউলস এর ভলিউম, মলিকিউলার ভলিউম, অ্যাকচুয়াল ভলিউম যে যার মধ্যে রাখবে সেই কন্টেনারের ভলিউম অকুপাই করবে। ক্লিয়ার? বোঝা গেছে এত অবধি সবার? এবার আমরা যেটা করব, বেসিক অ্যাজাম্পশনস। তো অ্যাজাম্পশনস গুলো সব অত ডিটেইলসে লিখছি না, আমি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখছি। দেখো, অ্যাজাম্পশনস অফ কেটিভি একদম প্রথমে বলেছিলাম, এর কিছু অ্যাজাম্পশনের উপর ডিপেন্ডেন্ট। অ্যাজাম্পশনস নাম্বার 1 দেখো, all gases consists of molecules. The molecules are rigid elastic sphere, and spheres and identical
in all respect, in all respect, for a given gas, for a given gas, and different for different gases, different gases মানে কি? খুব সহজ কথা, এগুলো হচ্ছে প্রথমে কি বলছে, মলিকিউলস গুলো কিসের মতো দেখতে? স্ফিয়ারের মতো দেখতে। স্ফিয়ার গুলো কি স্ফিয়ার? রিজিড স্ফিয়ার, রিজিড স্ফিয়ার। ক্লিয়ার? অক্সিজেন মলিকিউল যদি হয় তাহলে সব অক্সিজেন মলিকিউলকেই সেম দেখতে। ক্লিয়ার? সব দিক থেকে। ডিফারেন্ট মলিকিউল হয় মানে অক্সিজেনের যা দেখতে, হাইড্রোজেনকে আলাদা দেখতে, মানে তার স্ট্রাকচার আলাদা হবে। যেমন একটা এক্সাম্পল বলি, অক্সিজেনের ডায়ামিটার রেডিয়াস 3 অ্যাংস্ট্রম এর কাছাকাছি অক্সিজেন মলিকিউল, হাইড্রোজেনের অন্য, কার্বনের অন্য। ক্লিয়ার? তাই বলা হয়েছে, কি বলেছে, আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্ট ফর আ গিভেন গ্যাস এন্ড ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস। ক্লিয়ার? এয়ারে যদি তুমি দেখো, এয়ারে কারা কারা থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। নাইট্রোজেন গুলো যারা আছে তারা সব সেম, অক্সিজেন গুলো সব সেম, বাট নাইট্রোজেন অক্সিজেন গুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট। ক্লিয়ার আইডিয়া? সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্টগুলো বলা হচ্ছে জেনারেলি এখান থেকে কোশ্চেন দেয় না। একটা পয়েন্ট ইম্পর্টেন্ট আমি বলে দেবো, একটা দুটো রাদার দুটো তিনটে ইম্পর্টেন্ট, মানে দুটো তিনটে থেকে কোশ্চেন আসতে পারে, বাট হতেই পারে এরকম কিছু অ্যাজাম্পশনস দিয়ে 4টে অপশন দিল, দিয়ে বললো কোনগুলো অ্যাজাম্পশনস অফ কেটিজি লেখো, তার জন্য এগুলো লিখিয়ে দিচ্ছি। নাম্বার 2, molecules are constantly in random motion along straight line, along straight lines with all possible velocities। সব বলবো লিখে নাও আগে। with all possible velocities এর মানে কি বাট বুঝে না। আমি যে বোর্ডে লিখছি এটা কি বোর্ড? 2D না 3D? 2D বোর্ড। তাহলে 2D দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে, 3D তে কনভার্ট করে দেবো। দেখো ভালো করে কি বলছে, ধরো এইটা ধরো একটা কন্টেনার, এর মধ্যে একটা গ্যাস মলিকিউলস আছে, সে কি পাতে যাবে? র্যান্ডমলি, যেদিকে ইচ্ছে যাবে, ও জানে আমি জানি না, র্যান্ডমলি ও কিরকম পাতে গেলে এরকম, বাট এটা কি পাত হবে? স্ট্রেট পাথ। ধাক্কা খাওয়ার পর দেখতে পারে, বাট দুটো ধাক্কার মধ্যে কি পাতে যাবে? কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে, কোথায় কি বলবো? স্ট্রেট। ক্লিয়ার আইডিয়া? এবার যদি এরকম যায়, একে আমি কটা কম্পোনেন্টে ভাগ করতে পারি? একটা এক্স এ, একটা, তাহলে এর ভেলোসিটি যদি ইউ হয়, আমি একে কি বলতে পারি? এই ইউ এর ভ্যালু ux i ক্যাপ, এই বরাবর কত ধরলাম? ux, এই বরাবর কত হবে? uy বলো, প্লাস uy বলো। এটা 2D না 3D? ইন রিয়ালিটিতে কি হয়? 2D তে হয় না 3D তে হয়? তাহলে কি হবে? প্লাস বলো uz বলো, কিছু বুঝলে? মানে সহজ কথায় ভেক্টর কনসেপ্টে এইভাবে মুভ করবে। ক্লিয়ার আইডি? বোঝা গেছে? একটু ভেক্টর যখন এসছে, ভেক্টরের কথা না বললেও রাগ করবে ভেক্টর, একটু শুনে নিও আমরা। মডিউ বলে ফেলো কত হয়? root under ux স্কয়ার প্লাস uy স্কয়ার। মজাদার জিনিস হতে চলেছে, বুঝলে? এই ux এর ভ্যালু, uy এর ভ্যালু, uz এর ভ্যালু সেম হতে হবে। তিনটে দিকে কি অল, আমি এটা এখনো লিখিনি, উইথ অল পসিবল ভেলোসিটি লিখেছি। আচ্ছা, এটা মানে কি তোমরা গুলিয়ে ফেলো, উইথ অল পসিবল ভেলোসিটিস মানে কি পরে বলছি, আমি এখন লিখিনি, এই পয়েন্টটা লিখবো। তিনটে দিকে যেতে পারে তো, তিনটে দিকে ইকুয়াল প্রবাবিলিটি দিয়ে যাবে, মানে বুঝতে পারবে না। ধরো আমার কাছে এখন একটা কয়েন আছে,
আমার এখন জেতার প্রবাবিলিটি কত, যদি এইখানে করি, এই সারফেসে করি, তাহলে জেতার প্রবাবিলিটি কত? 50%। হেড আছে, টেল আছে, তাই তো নাকি? দুটো ইকুয়ালি করতে পারে নাকি? বলে বেশি হাওয়া হলে হেড পড়ে নাকি, সব কিছু আছে নাকি? তাহলে ইকুয়াল প্রবাবিলিটি। তাহলে এখানে তিনটেতেই কিসে যেতে পারে? তিনটে তো, দুটো আমি দেখিয়েছি, আরেকটা তো দেখাই না, একটা জেড নাকি? তিনটেতেই কিভাবে যেতে পারি? ইকুয়াল প্রবাবিলিটিতে যেতে পারে। ওটা আমি লেখাইনি, এখনো লেখাচ্ছি আমি ওটা। তাহলে ইউএক্স ইউআই ইউজেড কি হতে হবে? সেম হতে হবে। তাহলে এই কথাটার মানে কি স্যার? উইথ অল পসিবল ভেলোসিটিজ, এর মানে এর ভেলোসিটি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। বলতে পারলাম? আরে বাবা, এটাই তো বোঝাচ্ছিলাম। কেউ V1 এ যাচ্ছিল, কেউ V2 তে যাচ্ছিল, কেউ V3 তে যাচ্ছিল, উইথ অল পসিবল ভেলোসিটিজ 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, কত জানা? ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে একদম? চলো। না না না, আলাদা। মোস্ট প্রবাবিলিটি পুরো আলাদা আছে, আসবো সেটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল দিয়ে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, কেটিজির যেটা মেন ইয়ে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন গ্রাফ, বাট সেটা আমাদের অত নেই, বাট আমি পড়াবো, চিন্তা নেই, ঠিক আছে? সেখানে আসবো সেই জিনিস। মুছি এটা। এর সাথে এখনো মোস্ট প্রবাবল স্পিড আসেনি কিছু, হয়েছে? বুঝে নিলাম এটা, হ্যাঁ লেখা গেছে তো? চলো, নাম্বার 3 পয়েন্ট। Number 3 point. All the collisions of gas molecules, এটাও খুব ইম্পর্টেন্ট, of gas molecules among themselves and with wall of container is elastic in nature. আশা করি মনে আছে, পড়ানো হয়েছিল, তার নাম ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি। সেই চ্যাপ্টারে আমরা কলিশন করেছিলাম। দু ধরনের কলিশন হয়, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে কি হয় লিখে রাখবে আলাদা করে, মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি বোথ কনজার্ভড হবে। তার মানে এই যে কলিশন গুলো হয়, কি কলিশন হয় দেখো, কাদের কাদের মধ্যে কলিশন হয়। এই মলিকিউলটা যাচ্ছে, মলিকিউলটা নিজের মধ্যে ধাক্কা খেতে পারে, অথবা যে কন্টেনার আছে সেই কন্টেনারের সাথে ওয়ালের সাথেও ধাক্কা খেতে পারে। এই যতগুলো কলিশন হবে সবকিছু কলিশনের নেচার কি হবে? ইলাস্টিক। এর মানে কি? এর মানে তুমি যে কোনো জায়গায় মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি কনজারভেশন ল ইউজ করতে পারো। কনজারভেশন ল মানে কি? আমরা করব ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, অথবা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। মানে সহজে ফিল করো, আমি একটা বল নিলাম, ফিল করো, আমি একটা বল নিলাম, বলটাকে এখান থেকে ছাড়লাম, বলটা নিচে পড়লো, তোমার কি মনে হয়? নর্মাল বলের কথা বলছি, বলটা পড়ার পর বেশি হাইটে উঠবে, সেম হাইটে উঠবে, কম হাইটে উঠবে? তার মানে এটা ইলাস্টিক কলিশন নয়। তার মানে যে এনার্জিতে, যে কাইনেটিক এনার্জিতে পড়লো সেই কাইনেটিক এনার্জিতে ব্যাক করলো, যদি করতো তাহলে সেম হাইটে উঠতো। তার মানে আমি এখান থেকে বলটাকে ভিতে ছুড়লাম, বলটা ওয়ালে ধাক্কা খেয়েও কিসে ফিরবে? ভিতে ফিরবে। দিস ইজ কল্ড কাইনেটিক এনার্জি। কোথায় গেল? কাইনেটিক এনার্জি কনজার্ভ, মোমেন্টাম কনজার্ভ। বোঝা গেছে পুরো জিনিস? হয়ে গেছে? মুছি? ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট। The molecules moves
in random direction with equal probabilities, এটাই আমি আগে বোঝালাম না, with equal probabilities, ক্লিয়ার? এটাই তো বোঝালাম না, ux ey uz ইকুয়াল, ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে? আচ্ছা, নাম্বার 5, আমরা ভালো করে শুনবে, আমরা কি পড়ছি? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তাই তো? তার মানে এখানে পোটেনশিয়ালের কোনো গল্প আসবে না, কত কাইনেটিক এনার্জির কথা আসবে। তো মলিকুলস গুলো গিয়ে ওয়ালে ধাক্কা খাবে, ওয়ালে ধাক্কা খেলে কি তৈরি হয়? প্রেসার। তাহলে প্রেসারের অ্যাকচুয়াল অরিজিন কোথায়? মলিকুলস গুলো র্যান্ডমলি মুভ করছে, নিজেদের মধ্যে কলিশনের সাথে নয়। কার সাথে কলিশন হলে প্রেসার তৈরি হবে? ওয়ালের সাথে। তাহলে কলিশন উইথ ওয়াল, এটাই সোর্স অফ প্রেসার। বলো, বুঝতে পেরেছো? সেটাই লিখবো আমি, লিখে ফেলো। The pressure of a gas, the pressure of a gas is due to collision of molecules, is due to collision of molecules with wall of container, with the wall of container. বলো, এটা সবাই বুঝেছো কি না? কার সাথে ধাক্কা? কন্টেনারের ওয়ালের সাথে। নিজেদের মধ্যে ধাক্কার জন্য প্রেসার তৈরি হয় না। ক্লিয়ার আইডিয়া? ক্লিয়ার তো? 6 নম্বর পয়েন্ট। আচ্ছা, 6 নম্বর পয়েন্টের আগে আমি একটু বলে দিই, প্রেসার মানে এটাকে ম্যাথমেটিক্যালি দিচ্ছে, কারণ আমরা আলটিমেটলি প্রেসারের ইকুয়েশনই পড়বো, ঠিক আছে? ওটাই মেইন ইকুয়েশন হতে চলেছে কেটিজি। আমাকে বল, যত বেশি কলিশন হবে প্রেসার তত বেশি হবে না কম হবে? বেশি হবে। কিন্তু আমরা না একটা জিনিস ভুলে যাই, ছোট্ট একটা জিনিস ভুলে যাই। প্রেসারের ফর্মুলা কি অ্যাকচুয়ালি? ফোর্স বাই এরিয়া। তাহলে এই যে কলিশন গুলো হবে, এগুলো অ্যাজিউম করে নেব কোন এরিয়াতে? এরিয়াকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তাহলে এরিয়াকে কি করলে, ম্যাথমেটিক্যালি এরিয়াকে কি করলে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়? 1 করলে। তাই প্রেসারকে আমরা ম্যাথমেটিক্যালি লিখছি, এটা মনে রাখবি। তাহলে আর এটা মনে রাখতে হবে না। কি লিখে রাখ? প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ collisions of molecules per unit area। বল, এটা বুঝলি কিনা? পার ইউনিট এরিয়া, তাই না? আরে প্রেসারের ফর্মুলা তো ফোর্স বাই এরিয়া না? এটা করে দেখাবো, একটু ফিল কর। তাকা। আমার হাতে মলিকিউলসটা আছে, ভাব। বা আমার হাতে কেন, এমনি ভাব। মলিকিউলসটা আছে, মলিকিউলসটা যাচ্ছে। ভাব, মাঝখানে কোনো ধাক্কা ধুক্কি নেই, নিজেদের মধ্যে ধাক্কায় তো কিছু আসবে না। মলিকিউলসটা যাচ্ছে, ওয়ালে গিয়ে ধাক্কা দেবে। ওয়ালে গিয়ে ধাক্কা খেলে আবার ব্যাক করবে, কি হ্যাঁ কি নয়? যে স্পিডে ধাক্কা খাবে সেই স্পিডেই তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকবে। ভালো করে শোনো, মোমেন্টাম যদি কনজার্ভ থাকে, মোমেন্টাম স্কেলার না ভেক্টর? আগে আমাকে বল। ভেক্টর, তার মানে ডাইরেকশন আছে। তাহলে এটাকে যদি আমি প্লাস ধরি, যখন ব্যাক করে আসবে সেটা কি হবে? মাইনাস। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম জিরো কোনোদিনও হতে পারবে না। বুঝলি না? করে দেখাবো, আঁকা দিকে ফিল করবো। এই আমার ওয়াল, এই মলিকিউল যাচ্ছে, মলিকিউলের মাস ধরে ভেলোসিটি ধর v। বল খুশি কিনা? বল, ইনিশিয়াল মোমেন্টাম কত? ফিল করিয়ে দিচ্ছি, দেখ। pi mv বলবি না প্লাস mv বলবি বাবা? তাহলে এটা কোন দিক? পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে কি হবে? প্লাস mv, তাই তো নাকি? ফাইনাল মোমেন্টাম কি হবে বল? ধাক্কা গেল, দাঁড়া, যা আগে ওয়ালে গেল, দাঁড়া, ওয়ালে যে টাইম লাগবে। এবার ওয়াল থেকে ব্যাক করলো, তাই তো? বল কত ভেলোসিটিতে ব্যাক করবে?
না আগে বল কত ভেলোসিটি বলেছি, হ্যাঁ মানে সাইন বাদ দিতে এমনি বল, ভিতে ব্যাক করবে কেন, ইলাস্টিক কলিশন ফিল হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট। এবার বল ফাইনাল মোমেন্টাম কত হবে, ভেরি গুড। বল চেঞ্জিং মোমেন্টাম, আমি সব করে দেখাবো এগুলো, জাস্ট এখন ফিলের জন্য বলছি, পরে দিয়ে সব করে দেখাবো। চেঞ্জিং মোমেন্টাম কত হবে বল, চেঞ্জিং মোমেন্টাম ফর্মুলা বল, ফর্মুলা বল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। বুঝি হচ্ছিস, ফাইনাল কত মাইনাস ইনিশিয়াল কত, তাহলে অ্যান্সার কত, তাহলে প্রথমে 2 বললি কেন শুধু মাইনাস 2, একই নয়? এটা কার চেঞ্জিং মোমেন্টাম, কার চেঞ্জিং, কার মোমেন্টাম চেঞ্জ হলো, মলিকিউলের। কার সাথে ধাক্কার জন্য, ইলাস্টিক কলিশন মানে কি কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকবে, তাহলে ইকুয়াল মোমেন্টাম কাকে ট্রান্সফার করবে, ওয়ালকে, ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম ট্রান্সফার করবে। তাহলে ওয়ালে কত মোমেন্টাম ট্রান্সফার হবে, +20 হবে না? আর চেঞ্জিং মোমেন্টাম মানে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, ফোর্স পেয়ে গেলাম, এরিয়া দিয়ে ভাগ করে দিলে প্রেসার হয়ে যাবে, বল বুঝলি ক্লিয়ার? আমি তো এখানে ডেফিনেশন লিখছি, তাই পার ইউনিট এরিয়াটা এখন লিখেছি, তখন আমি যখন ডিরাইভ করব তখন এরিয়া নিয়ে নেব, চিন্তার কি আছে, লেন্থ এল ধরে নেব, কিউব ধরে নেব, তাহলে এরিয়া এল স্কোয়ার করে দেবো, তখন নেব। এখন ডেফিনেশন লিখছি বলে পার ইউনিট এরিয়া লিখেছি। বল বুঝেছিস কিনা সব, ক্লিয়ার একদম? চল বুঝেছিস, বুঝতে পেরেছিস কিরে, একদম ক্লিয়ার তো? 6 নম্বর পয়েন্ট নাকি? এই 6 নম্বর পয়েন্ট খুব মজাদার জিনিস। না 6 নম্বর না, 7 কত নম্বর, আমি কত নম্বর লিখব রে? 6 নম্বর, 6 নম্বর না? 6 নম্বর বলছে এটা এখন আমি ফিল করাতে পারবো না, চিন্তা নেই, পরের দিন ফিল হবে এটা। দ্য কেটিজি ডিপেন্ডস, কেটিজি মানে কি, থিওরি অফ গ্যাসেস, অনলি অন কি, একই স্যার একই কথা বলছি তাই না? এতক্ষণ ধরে চেঁচামেচি করছিলেন প্রেসার, ভলিউম, নাম্বার অফ মোলস, শুধু এখানে চলে গেলেন, এরই নাম, এটা দেখাবো আমি, আলটিমেটলি কার উপর ডিপেন্ড করবে করে দেখাবো, শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা এবার একটু ফিল কর না, এটুকুই তো ফিল হয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস মানে মলিকিউলসের মোশনের গল্পই বলা হচ্ছে। কেমিস্ট্রিতে পড়িসনি, টেম্পারেচার যদি বাড়ে কাইনেটিক এনার্জি বাড়ে, মলিকিউলস জোরে ভাইব্রেট করে, তো আলটিমেটলি টেম্পারেচারের সাথেই কনসেপ্ট করে। ক্লিয়ার আইডিয়া? নাম্বার 7, নাম্বার 7 ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন ইম্পর্টেন্ট পরে বলছি, এর একটা কোশ্চেন আছে বলে, অলরেডি বলা হয়ে গেছে এটা, দ্য ভলিউম, এটা ফিল হবে এবারে, occupied by gas molecules, occupied by gas molecules is negligible when compared to volume of gas। এই জায়গাটা স্টুডেন্টরা বুঝতে পারে না, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, এর জন্যই আমি আগে একটা পয়েন্ট করেছিলাম, বলি বোঝ, ভলিউম অকুপাইড বাই আ গ্যাস মলিকিউলস কোনটা, হ্যাঁ ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলার ভলিউম ইজ নেগলিজেবল when compared to ভলিউম অফ দ্য গ্যাস কোনটা, অ্যাকচুয়াল ভলিউম। কি বুঝলি কিনা বল? তাহলে এটা হলো অ্যাকচুয়াল ভলিউম, ভলিউম, আর এটা কোথায় গেল সেটা, এটা নাকি, এটা কি বল, এটা কি মলিকিউলার ভলিউম। আরে তো কি মনে হয় মলিকিউলার ভলিউম বড় না অ্যাকচুয়াল ভলিউম বড়? মলিকিউলার ভলিউম কি ছোট না খুব 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 ছোট? তাই ওকে কি করব, বোঝা গেছে, ফিল হয়ে গেছে এটা, এর জন্যই তো আমি আগে এই পয়েন্টটা বললাম। কত নম্বর পয়েন্ট হবে এবারে? 8 নম্বর। 8 নম্বর লেখো, 8 নম্বর লেখা যাবে আমার এখানে তো,
লেখো কত নম্বর বললি? 8 নম্বর লেখো। There is no intermolecular force of attraction among molecules. কোনো ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে না। ক্লিয়ার? এবার এই দুটো পয়েন্ট কেন ইম্পর্টেন্ট বললাম ভালো করে শোন। এই দুটো পয়েন্ট অনলি ভ্যালিড, কোথায় লিখি বলতো? এখানে লিখা 7 and 8 অনলি ভ্যালিড ফর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের জন্য 7 আর 8 ভ্যালিড। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আর হ্যাঁ বাবা, হ্যাঁ বল বাবা বল। হ্যাঁ 7টা ভ্যালিড নয় কেন রিয়েল গ্যাস? হ্যাঁ 7 কেন 8 কেন? চ ফিল করিয়ে দিই, চিন্তা নেই। চ বলি শোন, তোরা কেমিস্ট্রিতে পড়েছিস ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন? কে বলবি ইকুয়েশন? বলি আমি, P প্লাস A বাই V স্কয়ার V মাইনাস B n স্মল n দিয়েছিলিস তো, আমি তো ক্যাপিটাল n করেছিলাম, মনে পড়ে তো নাকি? আশা করি এবার তো চিনেছিস নাকি না বলবি। কেমিস্ট্রি থেকে ফিজিক্সে কোথায় করেছিলিস? ডাইমেনশন চ্যাপ্টারে ইয়ারে আসা কোশ্চেনটা বলতো না, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ A and B। আর কেমিস্ট্রিতে পড়েছিলিস সেটা। এবার ফিজিক্স কোশ্চেন করবে, প্রমাণ করো A বাই B স্কয়ার কেন হবে, B এর ভ্যালু কত, কলেজে দিয়ে করবে। বাট আমি এখনই ফিল করিয়ে দিব, ভালো করে শুনুন। আমরা এটাকে কি বলে? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, মানে ওটাকে বলে রিয়েল গ্যাস। ঠিক আছে? আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে ভলিউম অকুপাইড নেই কোনো, তার মানে যা ভলিউম সেটাই পাবে পুরোটা। তো এই ঘরের ভলিউম যদি V হয়, টোটাল ভলিউম V ধরবো, একই নয়? রিয়েল গ্যাসের হলে মলিকিউলার ভলিউম থাকবে কিছু, তাহলে ভলিউম অ্যাকচুয়াল ভলিউম কি আর V পাবে না তার থেকে কম পাবে? হয়ে গেছে ফিল, V মাইনাস V হয়েছে। ফিল হয়েছে? এই পয়েন্টটাই তো এটা ভ্যালিড হচ্ছে না। বল বুঝতে পেরেছিস কিনা বারে? রিয়েলের ক্ষেত্রে বিটা নেই, মানে রিয়েলের ক্ষেত্রে 7 নম্বর পয়েন্ট ভ্যালিড নয়, তাই তো বললাম। ক্লিয়ার? যদি মলিকিউলার অ্যাট্রাকশন থাকে, কি হ্যাঁ কি নয়, তাহলে গিয়ে জোরে ধাক্কা মারবে না আস্তে ধাক্কা মারবে? আমি তোকে টানছি আরো, তো তুই আমার থেকে আস্তে গিয়ে ধাক্কা মারবি? না না, ওয়াল বাদ দে। এখানে মলিকিউলের ভেলোসিটি বাড়বে কি বাড়বে না? তাহলে ভেলোসিটি যদি বেড়ে থাকে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বাড়বে কি বাড়বে না? চেঞ্জ ইন মোমেন্টাম যদি বেড়ে থাকে ফোর্স বাড়বে কি বাড়বে না? প্রেসার বাড়বে কি বাড়বে না? সিম্পল গল্প। তাহলে এই প্রেসার P প্লাস কিছু অ্যাড হচ্ছে, কি তার মানে এই পয়েন্টটাও ভ্যালিড নয়। ফিল হয়েছে এবারে? এটা একটা আসে না, এই কোশ্চেন আসেনি কোনোদিনও, বাট যদি খুব ঘুরিয়ে কোশ্চেন হয়, যদি একদম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেন আসে, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। 7 and 8 তো হ্যাঁ 7 আর 8 রিয়েল গ্যাসের ক্ষেত্রে ভ্যালিড নয়। ক্লিয়ার আইডিয়া? অনলি ভ্যালিড ফর আইডিয়াল গ্যাস। বল বুঝলি কি না? বুঝলি? লাস্ট লিখে দে, লাস্ট আর আমার লিখতে হবে না। গ্র্যাভিটি নেগলেক্টেড। সব জায়গায় কি নেগলেক্টেড? গ্র্যাভিটি নেই। তার মানে তুই কি বলবি? এদিকে তাকা, কত নম্বর এটা হবে? 9 নম্বর। গ্র্যাভিটি নেগলেক্টেড। এর মানে কি স্যার? এদিকে তাকা, এটা গ্যাস নাকি এই কন্টেনার, তাই তো? এই মলিকিউল ছিল, তাই তো? বলি স্যার এদিকে তো এমজি হবে, কি রে ওসব ধরা যাবে, বোঝা গেছে? এমজি ধরা যাবে, গ্র্যাভিটি নেগলেক্টেড। ক্লিয়ার আইডিয়া? ফিল হয়েছে প্রত্যেকটা পয়েন্ট? যা যা বললাম
পরের দিন অলরেডি বলে দিলাম ওই তো মলিকিউলসে গিয়ে ধাক্কা কীভাবে খেলো সেটা বললাম, বাট এক্স্যাক্ট আমি প্রেশার ক্যালকুলেট করে দেখাবো। ক্লিয়ার আইডিয়া? দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো।